ভালো কোম্পানি যেমন এই জাহাজ বানানোর যেটা আমাদের কোম্পানি হ্যাঁ না শিপ বিল্ডিং এর যে একটা অন্যতম কোম্পানি ছিল আমাদের আনন্দ তারা একটা বিরাট ঋণের ভারে জর্জরিত গেছে। এগুলো হচ্ছে একটা সিমটম। এটা কিন্তু শুধু আনন্দের মধ্যে সীমাবদ্ধতা নয়, এখানে হচ্ছে যে অনেকেই ওভার এক্সপোজড হয়ে গেছে একটা প্রবৃদ্ধির এক ধরনের উচ্চাকাঙ্ক্ষা নিয়ে ঝাঁপিয়ে পড়ে হয়তো বেশি জমি কিনে ফেলেছে বা স্পেকুলেটিভ অ্যাক্টিভিটিতে চলে গিয়েছে অনেকে, ইনভেস্টমেন্টটা বেশি হয়ে গেছে এবং অনেকে কমোডিটি খাতে মূল্য পড়ে যাওয়াতে তারা অসুবিধায় পড়ে গেছে, তারা টাকা ফেরত দিতে পারছে না কারণ কমোডিটি প্রাইস সব ফল করে গেছে। তো এগুলো কিন্তু অনেক জিনিসই যেটা বাঙালিদের জন্য নতুন। অনেকের ধারণা ছিল জমির মূল্য মানে জমির মূল্য বাড়বে, এটাই আমরা দেখে এসেছি, কিন্তু জমির মূল্য যে কমতে পারে এবং কমে প্রকৃত মূল্য অর্ধেক হয়ে যেতে পারে সেটা তো আমরা দেখি নাই। এই জিনিসটা বিদেশে সবসময় হয়, সেই জন্য তাদের রিস্ক ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজিটা আরো অনেক ভালো এবং সলিডলি তারা সেটা পারসু করে। বাঙালি উদ্যোক্তাদের কিন্তু এখানে দুর্বলতা ছিল, এক ধরনের অতি সাহসিকতা ছিল যেটা সবসময় কিন্তু ঠিক নয়। তো ফলে অনেক উদ্যোক্তাই তাদের এক্সপেনশন প্ল্যানটা বিয়ন্ড দেয়ার কন্ট্রোল হয়ে যাওয়াতে তারা কিন্তু ঋণ চায় না। সব মিলিয়ে আমি মনে করি যে এই উদ্যোক্তা শ্রেণী এক ধরনের চাপের মুখে আছে, যে কারণে তারা ঠিক মতো এই সুযোগটা, আমি সুযোগটা বলতে আমি মিন করছি যে আমাদের সামগ্রিক অর্থনীতির যে স্থিতিশীলতার যে সুযোগ, এই সুযোগটাকে তারা ব্যবহার করতে পারছে না। ধন্যবাদ ডক্টর মনসুর। আমি জনাব মিনারের কাছে আবার যাই। কিন্তু সরকার বিভিন্ন সময় দাবি করছে যে বিনিয়োগ খুব ভালোভাবে হচ্ছে, বিনিয়োগের পরিস্থিতি খুব ভালো। আপনি শুরুর দিকে যেসব প্রবলেমগুলো আইডেন্টিফাই করেছেন, সরকার তো সেইভাবে কথা বলে না। তাহলে এই পার্থক্যটা কেন? নাম্বারস আর অ্যাভেলেবল যে কি হচ্ছে না হচ্ছে। আমি যদি দেখি যে প্রবৃদ্ধির একটা ধারা বজায় রেখেছে, এবছর হয়তো বাড়বে, সেগুলি ঠিকই আছে। কিন্তু আমরা যখন নাম্বারসগুলি দেখি তখন দেখা যাচ্ছে যে প্রাইভেট সেক্টর বিনিয়োগ কিন্তু বাড়ছে না। তবে একটা জিনিস দেখা যাচ্ছে, এটা মানে যেটা দেখতে পাচ্ছি, কিছু বিদেশি বিনিয়োগ আসার সম্ভাবনা সৃষ্টি হয়েছে, বিশেষ করে জাপানিজ ইনভেস্টমেন্ট। আমরা বিদেশিটা একটু আলাদা করে আলোচনা করতে চাচ্ছিলাম। তা আপনি এটার উত্তরে বলতে চাচ্ছেন যে সেই অর্থে অতটা না, কারণ হচ্ছে আমি নাম্বারস তো অ্যাভেলেবল যে বিনিয়োগ বাড়ছে কি বাড়ছে না, এটা তো নাম্বারস দিয়ে দেখা যাচ্ছে যে প্রাইভেট সেক্টর বিনিয়োগ কিন্তু এখনো ঋণাত্মক। কারণ হচ্ছিল যে প্রাইভেট সেক্টর ক্রেডিট ডিম্যান্ডটা দেখলেও বোঝা যাবে, যেখানে সংকুচিত মুদ্রানীতিতে 16.5% প্রাইভেট সেক্টর গ্রোথ, ক্রেডিট গ্রোথ, সেটা আমার ধারণা 13.5 থেকে 13-র মধ্যে ঘুরছে। তার মানে হচ্ছিল আপনার এই জায়গায় কিন্তু ডিম্যান্ড ফর ক্রেডিট ইজ নট দেয়ার টু দ্য এক্সটেন্ট এটা হওয়া দরকার ছিল। তো এইগুলি মানে সরকারও নিশ্চয়ই জানেন, সরকার তো এটা অনুধাবন করছেন এবং বিভিন্ন জায়গায় যে সরকার এটা যে অ্যাড্রেস করার চেষ্টা করছে না তা না, কিন্তু এটা হয়তো অনেকের কথা থেকে আসে যারা হয়তো নাম্বারস নিয়ে কাজ করে না। পিকচারটা হচ্ছিল যে দীর্ঘদিন ধরে কিন্তু স্থবিরতাটা চলছে। এতে দেখা যাচ্ছে কি, এই যে কথাটা উনি বললেন যে আমাদের লক্ষ্যমাত্রা ছিল যে জিডিপি গ্রোথটাকে 8% নিয়ে যাওয়া, বাজেটে গত বছর ছিল 7.3% ইফ আই এম নট রং। তো সেখানে আমরা সে অর্জন করতে পারিনি, কারণ বিনিয়োগ না হলে কিন্তু আপনার প্রবৃদ্ধি হবে না। এই যে বিনিয়োগের লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে সেটা অর্জন করতে গেলে প্রায় 35% অব দ্য জিডিপির ইনভেস্টমেন্ট হওয়া দরকার, সেটা হচ্ছে না। এটা এই চিত্র তো রয়েছে। অতএব আমাদেরকে যে জিনিসটা করতে হবে, আমি মনে করি যে বিকল্প জ্বালানির ব্যবস্থা যেটা সরকার করার চেষ্টা করছে এলএনজি দিয়ে, সেই জিনিসটা আরো ত্বরান্বিত হওয়া দরকার ছিল, আরো আগে হওয়া দরকার ছিল, আরো এমফেসিস দেওয়া দরকার ছিল। কারণ গ্যাস আমরা রান আউট হয়ে যাচ্ছি, গ্যাসের উপর নির্ভরতা আমাদের কমাতে হবে। আমরা বিদ্যুৎ উৎপাদনে কয়লার দিকে এমফেসিস, কিন্তু কয়লা আমাদের নিজস্ব কয়লা রয়েছে, সে কয়লা উত্তোলন করতে পারছে না, পলিসি হচ্ছে না। এবং যারা আন্দোলন করছেন তাদের সাথে আমি কথা বলে আমি খুব হতাশ হয়েছি। তারা বলছে যে এই কয়লা উত্তোলন করার, কেউ তো বলছে উত্তোলন করার দল খুব প্রয়োজনীয়তা নাই, কারণ ওপেন পিট মেথডে করলে
এনভায়রনমেন্টের যে ক্ষতি হবে। আর যদি ভার্টিক্যাল শ্যাপ মেথডে করা হয় 15-20% তোলা যাবে। এইটা না করে সারা দুনিয়া কোল অ্যাভেলেবল রয়েছে, দাম কমে যাচ্ছে না। এইগুলি আমার কাছে খুব গ্রহণযোগ্য মনে হয়নি। আমার সম্পদ আমি যদি তুলে আমি কাজে না লাগাতে পারি, তাহলে এই মূল্যবান সম্পদ কি সারা জীবন মাটির নিচে পড়েই থাকবে? এইসব জিনিসগুলি কিন্তু জাতীয় পর্যায়ে রয়েছে, এইগুলি একটা সুরাহা হওয়া দরকার। ধন্যবাদ জনাব নাসির। সুমন স্যার, মানে সরকারের এই প্রচারণার পেছে কি মানসিকতা কাজ করছে? একটা ভুল তথ্য দিয়ে কি লাভ? সরকারের তো একটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থাকে, সেটা হচ্ছে যে জনগণকে উৎসাহিত করা। কারণ উৎসাহিত না করতে পারলে আবার হচ্ছে যে তারাও হতাশ হয়ে যাবে। তো সেটা তো করতে একটা অ্যাঙ্গেল হচ্ছে যে উজ্জীবিত করার জন্য প্রচেষ্টা তো চালিয়ে যেতেই হবে। সেই দৃষ্টিকোণ থেকে আমি কোনো আপত্তি কিছু দেখি না, যতক্ষণ পর্যন্ত এটা সত্যকে মিথ্যাতে পরিণত না করে বা মিথ্যাকে সত্যতে পরিণত না করে। সেই দৃষ্টিকোণ থেকে যদি ঠিক থাকে তাহলে এটা কোনো অসুবিধাজনক কিছু নয়, রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য। এখন যেটা হচ্ছে যে সরকার, আমি যেটা মনে করি, সরকারের হাতে কিন্তু অনেকগুলো অব্যবহৃত অস্ত্র আছে যেগুলো সরকার ব্যবহার করতে পারলে আমার মনে হয় যে ভালো হতো। এবং আমি বিভিন্ন সময় সরকারি মহলে এই বিষয়ে বলেওছি যে দেখুন, আপনাদের হাতে এত রিজার্ভ আছে, আপনাদের ফিসক্যাল পলিসি ভেরি কনজারভেটিভ। ফিসক্যাল পলিসিতে যদি আমরা টার্গেট করি প্রত্যেক বছর 5%, বাস্তবে হয় 3.5 থেকে 4% মতো। তো এইখানে যদি আমরা একটু কনজারভেটিভলি প্লে করি, অর্থাৎ আমরা যদি মনে করি যে ঠিক আছে আমার ফিসক্যাল ডেফিসিট আমি 2% বাড়াবো, 2% মানে হচ্ছে বর্তমান জিডিপিতে $4 বিলিয়ন। আমি যদি 2% বাড়াই ডেফিসিটটা, অর্থাৎ আমার 4 হয়, আমি 6 করলাম, সেটাকে গত বছর 4 হয়েছে, 6 করলাম, তাহলে কিন্তু এটা যদি আমি 5 বছর করি, আমি $10 বিলিয়ন একটা ইনভেস্টমেন্ট প্রোগ্রাম হাতে নিতে পারি। 10 থেকে $12 বিলিয়ন, কারণ আমাদের জিডিপি তখন আরো বাড়বে। $12 বিলিয়ন একটা ইনভেস্টমেন্ট প্রজেক্ট দিয়ে আমি বাংলাদেশের সবগুলো সড়ককে 4 লেন করে ফেলতে পারি, নিজের পয়সাতেই করে ফেলতে পারি, কারো কাছে হাত পাততে হবে না। সেই রিজার্ভও আছে আমাদের, সেই ফিসক্যাল স্পেসও আছে আমাদের, কিন্তু আমরা কেন জানি করতে পারছি না। আমি মনে করি যে সরকারের একটা বড় দুর্বলতা হচ্ছে কি, সরকার যে স্থানে নিজে এই আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে নিয়ে গিয়েছে, একে দিয়ে, এই অ্যাডমিনিস্ট্রেশনের এই কোয়ালিটি দিয়ে এই বড় আমাদের অর্থনীতি যেভাবে বাড়ছে, সে যে ধরনের সার্ভিস এবং যে ধরনের সাপোর্ট দিতে হবে তাই ক্যাপাসিটি তাদের নাই। এবং এটা যদি না করতে পারে তাহলে কিন্তু সরকার 1 নম্বর রাজস্ব আদায় করতে পারবে না, 2 নম্বর রাজস্ব আদায় করলেও সেই রাজস্ব ভালোভাবে ব্যবহার করতে পারবে না। এবং সেটা কিন্তু কোনো মতেই একটা উন্নত, আমি যেটাকে বলি খুব দ্রুত উন্নয়নগামী একটা দেশের জন্য একেবারেই গ্রহণযোগ্য নয়। তো সরকারকে এই দিকটাতে নজর দিতে হবে, কিভাবে তাদের ইমপ্লিমেন্টেশন ক্যাপাসিটি, তাদের সুপারভিশন ক্যাপাসিটি এবং প্ল্যানিং ক্যাপাসিটি সবগুলোকে ভালোভাবে স্ট্রেংথেন করা যায়, সেদিকে নজর দিতে হবে। ধন্যবাদ জনাব স্যার। প্রিয় দর্শক, আমরা এখন একটা সংক্ষিপ্ত বিরতি নেব, বিরতির পর আবার ফিরে আসবো আমাদের আলোচনায়। আশা করি আমাদের সঙ্গে থাকবেন।